আমরা যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি নিই না কেন, আমাদের পড়তে হয় ভারতের ভূগোল। ভারতের ভূগোল মানে কি? ভারতের 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি সম্পর্কে তোমাকে জানতে হবে। সেখানকার ভূপ্রকৃতি কি আছে, সেখানে কি কি নদ নদী দেখতে পাওয়া যায়, সেখানে কি পাহাড় পর্বত রয়েছে, সেখানে কি ন্যাশনাল পার্ক রয়েছে, রামসার সাইট রয়েছে, সেখানকার সব থেকে বড় জেলা কোনটা, ছোট জেলা কোনটা, তাদের ক্ষেত্রফল কি আছে, সেখানে জলবায়ু কিরকম আছে, ড্যামস কি কি আছে সেখানে, বা ওয়াটারফল বা জলপ্রপাত কি কি আছে, এই সব নিয়েই তো ভারতীয় ভূগোল। তাহলে একটু ভেবে দেখো, যদি আমরা 28টা রাজ্যকে এবং 8টা ইউনিয়ন টেরিটরিকে একদম ধরে ধরে সেখানকার সমস্ত তথ্য জানি, তাহলে ভূগোল তো 90% কমপ্লিট। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম। আমি তোমাদের বিশ্বজিৎ স্যার। আমি একটা সিরিজ চালাচ্ছি যেখানে আমি পুরো ভারতবর্ষের 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি সম্পর্কে তোমাদের একদম ডিটেলসে জানাবো। পুলিশের পরীক্ষা হোক, এসএসসি জিডি হোক, রেলের পরীক্ষা হোক, ইভেন ডাব্লিউবিসিএস মেন্স এক্সাম পর্যন্ত ভূগোলের 90% কমপ্লিট হয়ে যাবে এই সিরিজ থেকে। ঠিক আছে, সব কিছু আলোচনা করো প্রত্যেকটা রাজ্য সম্পর্কে। এবং ভূগোল বিশ্বাস করো সব থেকে স্কোরিং সাবজেক্ট, কিন্তু অনেক সময় আমরা এর ডেটা মনে রাখতে পারি না। কারণটা হচ্ছে এই ডেটাগুলোর সাথে আমরা কোনোদিন পরিচিত হইনি। ঠিক আছে, তো যখনই আমরা প্রত্যেকটা রাজ্য পড়বো এবং সেই রাজ্যের জেলাগুলো সম্পর্কে পড়বো ডিটেলসে, ছবি দেখে দেখে, ম্যাপ দেখে দেখে, তখন নামগুলো তো আমাদের মধ্যে এমনিই চলে আসবে মাইন্ডে। তখন কিন্তু যে কোনো কোশ্চেন আমাদের কাছে ইজি মনে হবে। ঠিক আছে, তাহলে চলো আর টাইম নষ্ট করছি না, আজকে 4 নাম্বার এপিসোড শুরু করছি। এর আগে আমি ওয়েস্ট বেঙ্গল করিয়েছি, আসাম করিয়েছি, বিহার করিয়েছি। বিহারটা হিন্দিতে করিয়েছি কিন্তু নোটটা বাংলাতেই আছে। আর আজকে করাচ্ছি ঝাড়খণ্ড কোল মাইন অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো। অবশ্যই তুমি যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। শুধু এই ক্লাসটা দেখো, আমি কথা দিচ্ছি ভাই, টাকা তো লাগছে না, কথা দিচ্ছি। ক্লাস থেকে ওঠার পর তোমার মনে হবে এই ক্লাসটা কমপ্লিট করার পর যে না, পেয়ে গেছে একটা চ্যানেল। ঠিক আছে, বাংলাতে একদম পুরোপুরি হিন্দির মতো। হিন্দিতে যেমন ক্লাসগুলো হয় বাইরের রাজ্যের, ঠিক তেমনি ভাবে এখানে, শুধু পার্থক্য হচ্ছে এটা বাংলা ভাষায় হচ্ছে। এত কিছু আলোচনা করা হবে, নদ নদী, সেখানকার উৎসব, আঞ্চলিক নৃত্য কি আছে, সেখানে 2011 সেন্সাস কি ছিল, ড্যামস এন্ড প্রজেক্ট আছে, জলপ্রপাত কি আছে, ক্লাইমেট নিয়ে আলোচনা করা হবে, সবকিছু আলোচনা করা হবে ঝাড়খণ্ডের আজকে এই ভিডিওতে। সবার প্রথম দেখে নেব ঝাড়খণ্ড কোথায় আছে এবং তার কতগুলো জেলা আছে এবং সেই জেলাগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখো ভারতের ঠিক এই পজিশনটায় রয়েছে এই ম্যাপটা। এটাকেই জুম করলে এই ম্যাপটা বেরোবে, অর্থাৎ ঝাড়খণ্ড বেরোবে। ঠিক আছে, ঝাড়খণ্ডের প্রত্যেকটা নাম, প্রত্যেকটা জেলার নাম খুব ইম্পর্টেন্ট। তার আগে আমরা জানবো ঝাড়খণ্ডের চারপাশে কোন রাজ্যগুলো আছে। তাহলে 1 নাম্বার দেখো ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেলাম। ঠিক আছে, তোমরা অনেকবার পরীক্ষার কোশ্চেনে পেয়েছো যে ওয়েস্ট বেঙ্গলের সাথে কোন রাজ্যের সবচেয়ে বেশি সীমানা আছে। তাহলে অ্যান্সার কি হবে? পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের সবচেয়ে বেশি সীমানা আছে প্রায় 500 কিলোমিটার। ভাই দেখতে পাচ্ছ একদম উপর থেকে শুরু করে, এক সেকেন্ড একদম উপর থেকে শুরু করে এই পর্যন্ত, ক্লিয়ার, প্রায় 500 কিলোমিটার। তবে এটাই কি সব থেকে লংগেস্ট বর্ডার ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গের সাথে? না, সব থেকে বেশি আছে বিহারের সাথে। ঠিক আছে, বিহারের সাথে তাহলে 2 নাম্বার পেলাম বিহার। এইখানটায় একটুখানি দেখো, এটাই আছে ইউপি। ঠিক আছে, এটা পেলাম 3 নাম্বার। তাহলে ইউপির সাথে ঝাড়খণ্ডের সব থেকে কম আর সব থেকে বেশি কার সাথে আছে? লংগেস্ট বর্ডার যদি বলি, লংগেস্ট বর্ডার যদি বলি, লংগেস্ট বর্ডার সেটা কার সাথে? বিহারের সাথে। তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটা ইনফরমেশনকে খাতায় নোট করবে। ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে বেশি, মানে পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের, মানে পশ্চিমবঙ্গের যতগুলো পার্শ্ববর্তী রাজ্য আছে, 5টা পার্শ্ববর্তী রাজ্য আছে, তার মধ্যে ঝাড়খণ্ডের সাথে সবচেয়ে বেশি বর্ডার এরিয়া শেয়ার করে কত কিলোমিটার? 500 কিলোমিটার। ঝাড়খণ্ড রাজ্যটা কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি বর্ডার এরিয়া শেয়ার করে? অ্যান্সার হবে বিহার। ঠিক আছে, অ্যান্সার কি হবে? বিহার, প্রায় 1200 কিলোমিটারের কাছাকাছি। আচ্ছা, সবথেকে কম কার সাথে? ইউপির সাথে। ঠিক আছে, ছত্তিশগড়ের সাথে প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। ছত্তিশগড়ের সাথে, এটা দেখতে পাচ্ছ ছত্তিশগড়, আমরা 4 নাম্বার স্টেট পাচ্ছি। আর 5 নাম্বার নিচে হচ্ছে উড়িষ্যা, প্রায় 600 কিলোমিটারের মতো। তার মানে কটা স্টেট পাচ্ছি ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী স্টেট? 1 2 3 4 5। আবার বলছি, ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, তোমার উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা। তার মানে দেখো চারিদিকে কিন্তু কি ল্যান্ড আছে, তাই এটাকে বলা হয় ল্যান্ডলকড একটা রাজ্য। ঠিক আছে, ল্যান্ডলকড মানে তার চারিদিকে ল্যান্ড দ্বারা ঘেরা। যেমন উড়িষ্যাকে আমরা কিন্তু ল্যান্ডলকড রাজ্য বলতে পারি না, বা পশ্চিমবঙ্গকে বলতে পারি না। কেন? কারণ এক পাশটা তোমার
বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, তিন দিকে হয়তো ল্যান্ড আছে কিন্তু এক পাশটা বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড আছে। কিন্তু এখানে দেখো চারিদিকটাই ল্যান্ড দ্বারা ঘেরা আছে, তাই এটাকে আমরা কি বলছি, ল্যান্ডলকড রাজ্য। এই ল্যান্ডলকড রাজ্য নিয়েও কিন্তু আইডেন্টিফাই করতে দেয় পরীক্ষায়। ক্লিয়ার? তাহলে এখানে 5টা রাজ্য আমরা পেয়ে গেলাম, কোন দেশের সাথে কিন্তু সীমানা নেই। ওকে, তাহলে এখানে দেখে নেব ইম্পর্টেন্ট যে জেলাগুলো আছে। তার মধ্যে দেখে নিই, বিহারের সাথে ঝাড়খণ্ডের কত কিলোমিটার বর্ডার এরিয়া, 1200 কিলোমিটারের। ছত্তিশগড়ের সাথে ঝাড়খণ্ডের প্রায় 400 কিলোমিটারের মতো, উড়িষ্যার সাথে প্রায় 600 কিলোমিটার মতো, পশ্চিমবঙ্গের সাথে 500 কিলোমিটারের মতো, উত্তরপ্রদেশের সাথে প্রায় 100 কিলোমিটারের মতো। তো এখান থেকে তোমরা এই নোটটা অবশ্যই কিন্তু লিখে নেবে এবং এখান থেকে তোমরা ম্যাপটা দেখতে পাচ্ছ। তাহলে স্যার কতগুলো ডিস্ট্রিক্ট আছে? পশ্চিমবঙ্গের কতগুলো ডিস্ট্রিক্ট? পশ্চিমবঙ্গে 23টা ডিস্ট্রিক্ট। মাথায় রাখবে ঝাড়খণ্ডে হচ্ছে তোমার 24টা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ঝাড়খণ্ডে কতগুলো? 24টা ডিস্ট্রিক্ট। দেখো প্রত্যেক নাম খুব ইম্পর্টেন্ট। যেমন ধর রাঁচি, রাঁচি হচ্ছে তোমার ক্যাপিটাল। কার? তোমার ক্যাপিটাল হচ্ছে তোমার ঝাড়খণ্ডের, এবং সব থেকে উষ্ণতম স্থান এটাই রাঁচি। এবং এই রাঁচিকে কি বলা হয়? রাঁচিকে বলা হয় জলপ্রপাতের দেশ বলা হয়। প্রচুর জলপ্রপাত এখানে আছে। দেখো কতগুলো ইনফরমেশন পেলে এখান থেকে। ঠিক আছে, এছাড়াও তোমরা যখনই খনিগুলো পড়তে যাবে, ঠিক আছে, তখন এর নাম ভরে ভরে পড়তে হবে। যেমন তোমার বোকারো খুব ইম্পর্টেন্ট, ধানবাদ খুব ইম্পর্টেন্ট। এই যে মাইথন ড্যাম কোথায় আছে? বরাকর নদীর উপর রয়েছে তোমার মাইথন ড্যাম, যেটা তোমার ঝাড়খণ্ডের ধানবাদে পড়ে এবং পশ্চিমবঙ্গের সামান্য কিছু অংশ পড়ে, একদম বর্ডার এরিয়াতে। ঠিক আছে, আমি দেখাচ্ছি সব একদম ডিটেলসে দেখো ভাই, ড্যাম, প্রজেক্ট, নদ নদী সব। জামতারা, যেখানে ওই যে মোবাইল ফোনে স্ক্যাম হতো, জামতারা, সেটা কিন্তু কোথায়? দেখো পশ্চিমবঙ্গ এবং তোমার ঝাড়খণ্ডের রয়েছে। ঠিক আছে, একদম পশ্চিমবঙ্গ বর্ডার এরিয়াতে রয়েছে জামতারা। আচ্ছা, এখানে দেখো দেওঘর, দেওঘরটাও খুব ইম্পর্টেন্ট, দেওঘর। ঠিক আছে, সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ দেখতে পাচ্ছ, সাহেবগঞ্জ। আচ্ছা, এবার দেখো, এবার আমি তোমাদের দেখাই এই যে তোমার ম্যাপটা, এই ম্যাপের সব থেকে উত্তরে কে আছে যদি বলে, বলো তো ঝাড়খণ্ডের সব থেকে উত্তরে কোন ডিস্ট্রিক্ট আছে? সব থেকে এক্সট্রিম উত্তরে। তাহলে অ্যান্সার হবে কি? এখানে দেখো অ্যান্সার সাহেবগঞ্জ। ঠিক আছে, সাহেবগঞ্জ। ক্লিয়ার? তাহলে সাহেবগঞ্জ সব থেকে উত্তরে রয়েছে, এক্সট্রিম উত্তরে রয়েছে। দেখো এর দিক থেকে এদিকে কি আছে? নেই এইখানটায়। ঠিক আছে, আচ্ছা, যদি সব থেকে দক্ষিণে কি আছে? ঝাড়খণ্ডের সব থেকে দক্ষিণে অ্যান্সার কি হবে? লিখে রাখবে, খাতায় নোট করবে, পশ্চিম সিংভূম। ঠিক আছে, পশ্চিম সিংভূম। সব থেকে পশ্চিমে কি আছে? সব থেকে পশ্চিমে আছে গারোয়া। ঠিক আছে, যেটার সাথে উত্তরপ্রদেশের একমাত্র বড় এরিয়া রয়েছে, গারোয়া। আচ্ছা, আর সব থেকে পূর্বে কি আছে? তাহলে উত্তর বা পূর্ব যাই হোক না কেন, সেটা অ্যান্সার হবে কি? সাহিবগঞ্জ রয়েছে। মানে এর দিক থেকে যদি আমি দেখি, ক্লিয়ার, ডাইরেকশনের দিক থেকে দেখি। চলো, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো প্রত্যেকটা জেলা, মানে এই যে ঝাড়খণ্ড, এটা সম্পর্কে কিছু তথ্য জানবো। কবে তৈরি হয় ঝাড়খণ্ড? দেখো ঝাড়খণ্ড তৈরি হয়েছিল বিহার থেকে। বিহারকে ভেঙে, বিহারের সাউদার্ন পার্টকে ভেঙে করা হয়েছিল 2000 সালের 15ই নভেম্বর। ঠিক আছে, 2000 সালের 4ই নভেম্বর, 9ই নভেম্বর এবং 15ই নভেম্বর 3টে স্টেট তৈরি হয়েছিল। এগুলোকে বলা হয় 3 স্টার স্টেট। ঠিক আছে, যেমন ছত্তিশগড়, আর কি করা হয়েছিল? তোমার ঝাড়খণ্ড আর উত্তরাঞ্চল, এইগুলো করা হয়েছিল। তার মধ্যে 15ই নভেম্বর করা হয়েছিল তোমার ঝাড়খণ্ড। কত জনসংখ্যা? এটা 2011 সেন্সাস অনুযায়ী এখানে জনসংখ্যা প্রায় 3,29,00,000 এবং মোট আয়তন কত? ৭৯,৭১৪ বর্গ কিলোমিটার। আয়তন অনুসারে সব থেকে বড় জেলা কোনটা? ওয়েস্ট সিংভূম। সব থেকে বড় জেলা হচ্ছে এইটা। ঠিক আছে, আয়তনের দিক থেকে সেটা হচ্ছে পশ্চিম সিংভূম। আয়তনের সবথেকে ছোট জেলা কোনটা? সেটা হচ্ছে রামগড়। ভাই রামগড় কোথায় রয়েছে? দেখো এই যে একটুখানি রামগড়। ঠিক আছে, সব থেকে ছোট জেলা হচ্ছে ঝাড়খণ্ডের, সেটা হচ্ছে রামগড়। জনসংখ্যা অনুসারে সব থেকে বড় জেলা কোনটা? জনসংখ্যার দিক থেকে সব থেকে বেশি জনসংখ্যা রয়েছে কোথায়? রাঁচিতে, অর্থাৎ ক্যাপিটালে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, মোট জেলার সংখ্যা কতগুলো? 24টা। এবং রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে রাঁচি। ক্লিয়ার? পরে দেখো লিঙ্গানুপাত কত? তোমরা জানো যে লিঙ্গানুপাত হচ্ছে মহিলা এবং পুরুষদের মধ্যে অনুপাত। তাহলে 1000 জন পুরুষে মহিলার সংখ্যা 947 জন। শিক্ষার হার কত আছে? 67.63%। মানে খুব বেশি শিক্ষা কিন্তু এখানে নেই, লিটারেসিটা হাই নয়। জনসংখ্যার ঘনত্ব যদি দেখি, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো এখানে 414 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। পুরো ভারতে 382 জন পার বর্গ কিলোমিটারে বসবাস করে। তাহলে সেই তুলনায় কিন্তু ঝাড়খণ্ডে বেশি। যেমন ধরো বিহারে 1104 জন বসবাস করে, সব থেকে বেশি ভারতের মধ্যে। ঠিক আছে, পার স্কোয়ার কিলোমিটারে। আর আমাদের পশ্চিমবঙ্গে 1028 জন
পার স্কোয়ার কিলোমিটার বসবাস করে। তো সেই জায়গায় অনেক কম কিন্তু মানুষ বসবাস করে, মানে ঘনত্ব কিন্তু অনেক কম, সেটা কোথায়? ঝাড়খণ্ডে। তপশিলি উপজাতি যদি বলি, ঠিক আছে, তপশিলি উপজাতি মানে এসটি, ভাই এসটি পপুলেশনের এখানে কিন্তু অনেক বেশি, যেমন 26.21% এসটি কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তপশিলি উপজাতি যা ভারতের 12তম বৃহত্তম উপজাতির জনসংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তপশিলি মানে এসসি দের সংখ্যা কত পার্সেন্ট? প্রায় 12.08%। 12.08% কিন্তু তোমার এখানে এসসি পপুলেশন রয়েছে। ইট ইজ দ্য 15 লার্জেস্ট স্টেট, অর্থাৎ 15তম কি অনুসারে? আয়তন অনুসারে। কত আয়তন ছিল? আয়তন ছিল ৭৯,০০০। তাহলে ৭৯,০০০, আমাদের যেমন পশ্চিমবঙ্গ ৮৮,০০০, এটা হচ্ছে ৭৯,০০০, ঠিক আছে। তো এটা হচ্ছে 15তম লার্জেস্ট স্টেট করে দেয়, পুরো ভারতের মধ্যে 15 নম্বর বড়। আর জনসংখ্যার দিক থেকে এটা 14 নম্বরে আছে, জনসংখ্যার দিক থেকে 14 নম্বরে আছে, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা যখন ঝাড়খণ্ড দেখছি, তাহলে ঝাড়খণ্ডে কোন ধরনের মানুষ বসবাস করে, কোন ট্রাইবাল গোষ্ঠী এখানে আছে, এগুলো তো পরীক্ষায় ভরে ভরে দেয়। যেমন সাঁওতাল, মুন্ডা, ঠিক আছে, মুর্মু, এইগুলো এই ধরনের উপজাতি কিন্তু এখানে দেখা যায়, পরীক্ষায় বহুবার এসছে, ঠিক আছে। যে সাঁওতাল উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে সাঁওতাল ঝাড়খণ্ডে দেখতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গেও দেখা যায়, তবে ঝাড়খণ্ডে বেশি দেখা যায়। মুন্ডা দেখতে পাওয়া যায়, বিরসা মুন্ডার দেশ এটা ভাই, ঠিক আছে। বিরসা মুন্ডা যে বিশাল প্রথম, তোমার ইতিহাসে তোমার পড়েছো যে একজন মারাত্মক বিপ্লবী ছিল, বিপ্লবী বলতে যে আন্দোলন করেছিল, যে লড়াই করেছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে। সেই বিরসা মুন্ডা কিন্তু এখান থেকে বিলং করতো। তো মুন্ডার জনজাতি এখানে রয়েছে, ওরাও রয়েছে, গারো রয়েছে, কর্মী রয়েছে, মুর্মু রয়েছে, হো রয়েছে। তাহলে হো, মুর্মু, তারপর কর্মী, গারো, ওরাও, তারপর তোমার সাঁওতাল, মুন্ডা জনজাতি, এইগুলো কিন্তু তোমার ঝাড়খণ্ডের ইম্পর্টেন্ট ট্রাইবাল গোষ্ঠী। তাই এই নামগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। এগুলো তোমাদের স্ট্যাটিক জিকে থেকেও এগুলো আসে। এবার কিছু জেলা সম্পর্কে একটু তথ্য জানবো, যেগুলো ইম্পর্টেন্ট জেলা। 24টা জেলা জানা দরকার নেই, যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট হচ্ছে রাঁচি। রাঁচিটা কি? রাঁচি হচ্ছে ক্যাপিটাল অফ ঝাড়খণ্ড। তাহলে ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল, সব থেকে তোমার পপুলেশনের দিক থেকে লার্জেস্ট স্টেট, সব থেকে তোমার উষ্ণতম স্টেট। তাহলে রাঁচি সম্পর্কে এতগুলো ইনফরমেশন জানছি আমরা। আর কি বলা হয়? রাঁচিকে তোমার ল্যান্ড অফ ওয়াটারফল, অর্থাৎ তোমার জলপ্রপাতের ভূমি বা দেশ, জলপ্রপাতের দেশ বলা হয় কাকে? রাঁচিকে বলা হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাই রাজধানী যদি বলি, তাহলে দেখো এটা হচ্ছে রাজধানী জেলা, রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী, যা প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এখানে কৃষি, বাণিজ্য, শিল্প এগুলো সবকটাই ডেভেলপ করেছে, এবং পর্যটনের দিক থেকেও কিন্তু রাঁচি একটা গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে, কারণ প্রচুর জলপ্রপাত এখানে আছে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড যদি দেখি ধানবাদ। ধানবাদ কেন ফেমাস? কয়লা উৎপাদনের জন্য ফেমাস ধানবাদ, ক্লিয়ার। এছাড়া মাইথন ড্যামটাও কিন্তু রয়েছে আমাদের পরীক্ষার দিক থেকে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে ধানবাদ কোথায় আছে? ধানবাদ হচ্ছে ভাই এটা, দেখো এখানে কি বলছে? কয়লার খনির জন্য বিখ্যাত ধানবাদ, ঠিক আছে। ধানবাদকে ভারতের কয়লার রাজধানী বলা হয়। তাহলে যদি পরীক্ষা কোশ্চেন আছে, বলো কোন জেলাকে তোমার ভারতের কয়লার রাজধানী বলা হয়? ক্যাপিটাল অফ কোল, কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ধানবাদকে বলা হয়, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, চলো এরপর যদি দেখি কি হয়, জামশেদপুর। ভাই জামশেদপুর খুব ইম্পর্টেন্ট, জামশেদপুর, ঠিক আছে। তোমরা জানো যে যখন স্বদেশী আন্দোলন হয়েছিল, তখন আমরা কি করেছিলাম? আমরা আমাদের দেশের যে পণ্য ছিল সেইগুলোকে গ্রহণ করেছিলাম এবং বিদেশি পণ্যকে বর্জন করেছিলাম। সেই সময় 1907 সালে তোমরা দেখেছো যে জামশেদজি টাটা সাকচিতে, ঠিক আছে, সাকচি, যার বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে জামশেদপুর ভাই, ঠিক আছে। এটাও পরীক্ষায় আসে, প্রত্যেকটা জিনিস পরীক্ষায় কিন্তু এসছে। জামশেদপুর আগের নাম কি? সাকচি ছিল, ঠিক আছে। এই সাকচিতে 1907 সালে জামশেদজি কি করলো? জামশেদজি তোমার সুবর্ণরেখা নদীর তীরে টাটা ইন্ডাস্ট্রি করে তুলেছিল, যেটা প্রাইভেট ইন্ডাস্ট্রির মধ্যে ভারতের সব থেকে বড় লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে। যেটা হয়েছিল কোথায়? তোমার ইস্ট সিংভূমে, অর্থাৎ এই অংশে রয়েছে জামশেদপুর, এবং এটা একটা পরিকল্পিত নগরীও কিন্তু, ক্লিয়ার। তাহলে এখান থেকে জামশেদপুরটাও তোমরা বুঝতে পারলে যে জামশেদপুর কোথায় আছে? পূর্ব সিংভূমে রয়েছে, সুবর্ণরেখা নদীর তীরে রয়েছে। 1907 সালে সাকচিতে জামশেদজি টাটা এই টাটা কোম্পানি তৈরি করেছিল, যেটা লৌহ ইস্পাত শিল্পের সব থেকে বড় প্রাইভেটের দিক থেকে, ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো এরপর দেখবো বোকারো। যারা দুর্গাপুর আসানসোলের রুটটা ধরে ট্রেনটা রুট ধরে তোমরা গেছো, ঠিক আছে, সেই লাইনে তোমরা গেলে তোমরা বোকারো পাও।
তাহলে সেক্ষেত্রে দেখো পশ্চিম বর্ধমানের সাথে বোকারোর সম্পর্ক রয়েছে। পশ্চিম বর্ধমান এখানে আছে আর এখানে বোকারো রয়েছে। তাহলে সেখানে দেখো বোকারো কিসের জন্য বিখ্যাত? বোকারো হচ্ছে লো ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। বলছে বোকারো ইস্পাত নগরী, এখানে ভারতের অন্যতম বৃহত্তম ইস্পাত উৎপাদনের কেন্দ্র রয়েছে। ক্লিয়ার? এটাও বুঝতে পারলে। চলো পরেরটা দেখবো, সেটা হচ্ছে হাজারিবাগ। বারবার তোমরা হাজারিবাগের নাম বিভিন্ন প্রশ্নে পেয়েছো। হাজারিবাগে জাতীয় উদ্যান এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। হাজারিবাগ কোথায় ভাই? হাজারিবাগ হচ্ছে এইটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাজারিবাগ। ক্লিয়ার? আমি দেখাচ্ছি। এখানে এরপরে যখন অনেক নদ নদী পড়বে তখন দেখবে যে এখান থেকে অনেক নদ নদী উৎপত্তি লাভ করেছে, এখানে অনেক ন্যাশনাল পার্ক রয়েছে, এই সমস্ত জিনিস পড়বে। তো হাজারিবাগটাও কিন্তু তোমার ঝাড়খণ্ডের একটা ইম্পর্টেন্ট ভাই জেলা। ক্লিয়ার? এবার দেখো পালামু, যেটা পালামু, পালামু বলছে কি, পালামু জাতীয় উদ্যান ও টাইগার রিজার্ভের জন্য বিখ্যাত। পালামু কোথায় রয়েছে? পালামু ডিস্ট্রিক্ট, এই যে এটা হচ্ছে পালামু তোমার ডিস্ট্রিক্ট। ক্লিয়ার? এই পুরো হলুদ এই অংশটা। তাহলে পালামুটা ঝাড়খণ্ডের কোন অংশে রয়েছে? পশ্চিম অংশে রয়েছে। ঠিক আছে, এগুলো যেন মাথায় থাকে। যদি বলো পশ্চিমবঙ্গের সাথে চারটে জায়গার নাম দিল, পালামু, হাজারিবাগ, ধানবাদ আর হচ্ছে রাঁচি, কোনটা নিয়ারেস্ট? তাহলে অ্যান্সার কি হবে? ধানবাদ হবে। কোনটা সব থেকে দূরে? অ্যান্সার হবে পালামু। কোশ্চিন যে অ্যাঙ্গেল থেকে ঘোরাক না কেন ভাই, তুমি করতে পারবে। ঠিক আছে, ওকে চলো এরপর দেখবো যে ঝাড়খণ্ড রয়েছে সেখানকার সরকারি ভাষা কি আছে। তাহলে ঝাড়খণ্ডের সরকারি ভাষা হচ্ছে হিন্দি মেনলি। ঠিক আছে, সেখানকার সরকারি যদি পাখি, সরকারি পাখি বলতে অফিসিয়াল যেটা বার্ড হয় সেটা হচ্ছে কোয়েল, তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়েল। আর যদি বলিস ইয়ে কি অ্যানিমেল কি, স্টেট অ্যানিমেল কি, তাহলে অ্যান্সার হবে হাতি। ঠিক আছে, হাতি। এবং বৃক্ষ যদি বলি তাহলে এখানে কি বৃক্ষ? শাল গাছ। ক্লিয়ার? এখানে মেনলি ডেসিডিয়াস ফরেস্ট দেখতে পাওয়া যায়, তাই শাল গাছ হচ্ছে এখানে বৃক্ষ। আচ্ছা জাতীয় উদ্যান যদি বলি তাহলে তোমরা এখানে ম্যাপেই দেখতে পাচ্ছ জাতীয় উদ্যান। তাহলে এখানে দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা হচ্ছে তোমার বিহার এবং ঝাড়খণ্ডের বড় এরিয়াতে রয়েছে। এটা পরীক্ষা আসতে পারে বা এসছেও অনেকবার রেলের পরীক্ষায় যে গৌতম বুদ্ধ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় আছে। তাহলে অ্যান্সার ঝাড়খণ্ড ও বিহারের সীমান্তে রয়েছে। বেতলার ন্যাশনাল পার্ক, দেখো অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে সেরকম ভাবে ন্যাশনাল পার্ক তো সেরকম নেই, যে কটা আছে সেটা আলোচনা করছি। আর রামসার সাইট একটাও নেই, যেটা আমি প্রথমেই বললাম যে বলো কটা রামসার সাইট আছে। না, রামসার সাইট কিছুই নেই, যেগুলো আছে সেগুলো এখানে আলোচনা করছি। দেখো বেতলা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে। ঠিক আছে, পালামাও টাইগার রিজার্ভ কোথায় রয়েছে? এটাও ঝাড়খণ্ডে পালামাও ডিস্ট্রিক্টে রয়েছে। পালকোট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, পালকোট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম, যেটা পরীক্ষায় এসছে এবং সেটা ঝাড়খণ্ডে রয়েছে। ডালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটাও এখানেও রয়েছে। হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, কোডারমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, উধওয়া লেক বার্ড স্যাংচুরি, এই যে উধওয়া লেক বার্ড স্যাংচুরি, বার্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরিগুলো কিন্তু পরীক্ষায় আসে, যেগুলো মেনলি পাখি যেখানে আসে। এবং যেমন তোমরা সেলিম আলী বার্ড স্যাংচুরি নাম শুনেছো, তো সেই ক্ষেত্রে এগুলো পরীক্ষায় দেয়। তো এখানে মাথায় রাখবে যে উধওয়া লেক বার্ড স্যাংচুরি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা কিন্তু ঝাড়খণ্ডেই রয়েছে। ঠিক আছে, এগুলো সম্পর্কে এবার আমি একটু ডিটেলসে তোমাদের দেখাবো। এবং এখানে দেখতেই পাচ্ছ বেতলা জাতীয় উদ্যান বা বেতলা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? পালামু জেলাতে রয়েছে। এটি ভারতের প্রথম কয়েকটি টাইগার রিজার্ভের মধ্যেও কিন্তু একটি। এবং পালামু টাইগার রিজার্ভের, এটা টাইগার রিজার্ভের অন্তর্ভুক্ত এবং এখানে হাতি, বাঘ, চিতাবাঘ, হরিণ সহ বিভিন্ন ধরনের বন্য প্রাণীও কিন্তু দেখা যায়। ঠিক আছে, এবং যেহেতু ন্যাশনাল পার্ক তাই এটা একটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। সেকেন্ড যদি দেখি সেটা হচ্ছে হাজারিবাগ অভয়ারণ্য, হাজারিবাগ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা হাজারিবাগ জেলাতেই রয়েছে, যেটা মেনলি নীলগাইয়ের জন্য খুব ফেমাস। এছাড়াও চিতল, হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি এখানে দেখা যায় এবং একটা বিখ্যাত কিন্তু জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবেও কিন্তু এটা পরিচিত। হাজারিবাগ কোথায় রয়েছে? এই যে হাজারিবাগ। এবং বলতে পারো যতগুলো জেলা আছে, ঠিক আছে, ঝাড়খণ্ডে, তার মধ্যে হাজারিবাগটাতেই প্রাকৃতিক সৌন্দর্য সব থেকে বেশি। ক্লিয়ার? আচ্ছা দালমা বন্যপ্রাণী অভয়ারণ্য যদি বলি তাহলে দালমা রয়েছে কোথায়? দালমা অভয়ারণ্য জামশেদপুরের কাছে রয়েছে। তাহলে দালমা রয়েছে এখানে জামশেদপুর। ঠিক আছে, তাহলে এখানটায় কি রয়েছে? দালমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রয়েছে। দালমা অভয়ারণ্য পর্যন্ত হাতির জন্য বিখ্যাত। তাহলে এটা এছাড়াও এখানে বাঘ, হরিণ এবং নানান প্রজাতির পাখিও কিন্তু লক্ষ্য করা যায়। এবং যেহেতু এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তাই এখানে তোমার পর্যটন কেন্দ্র কিন্তু গড়ে উঠেছে। রামসার সাইট যদি বলি তাহলে সেক্ষেত্রে সেইভাবে এখানে কোনো রামসার সাইট নেই। যেমন পশ্চিমবঙ্গে দুটো রামসার সাইট আছে, একটা হচ্ছে কলকাতা, ইস্ট কলকাতা, যেটা 2002 সালে হয়েছিল, আর সুন্দরবন হয়েছে 2019 সালে। ঠিক আছে, দুটো রামসার সাইট আছে, কিন্তু এখানে সেইভাবে কোনো রামসার সাইট নেই। গৌতম বুদ্ধ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এটা বলেই দিলাম যে ইজ লোকেটেড ইন বিহার অ্যান্ড ঝাড়খণ্ড, অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে কিন্তু এটা পড়ে। ওকে, এবার আমি এখানে কি কি রিভার আছে দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পশ্চিমবঙ্গে প্রচুর মালভূমি অঞ্চলের নদ নদী
আছে যেগুলো ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে, এবং প্রচুর ড্যাম আছে যেগুলো নিয়ে তোমাদের জিজ্ঞাসা করা হয় কিরকম ভাবে। ভাই তোমরা সবাই জানো যে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, এটা 1948 সালে তৈরি হয়েছিল, ভারতের প্রথম রিভার ভ্যালি প্রজেক্ট, যার আন্ডারে অনেকগুলো নদী আছে এবং দুখানা স্টেট আছে, পশ্চিমবঙ্গ আর ম্যাক্সিমামটা ঝাড়খণ্ডে রয়েছে। ঠিক আছে, অনেকগুলো নদী বলতে দামোদর এবং তার বিভিন্ন উপনদী, যেমন দামোদর, বরাকর, বোকারো, কোনার। ঠিক আছে, এই নদীগুলোর ওপর কিন্তু এই ডিভিসি, ভারতের প্রথম রিভার ভ্যালি প্রজেক্ট, তৈরি হয়েছিল ইউএস এর টিভিএ টেন্ডেন্সি ভ্যালি অথরিটির আদলে বা কনসেপ্টে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কোন নদীগুলো কোথা থেকে এসছে সেগুলো আমাদের একটু দেখতে হবে। তাই দেখো, সবার প্রথম যদি আমি দেখি, সবার প্রথম দামোদর নদী, দেখো দামোদর নদী এইভাবে আসছে, এর সাথে এখান থেকে বোকারো নদী আসছে, মিট করছে, সামনের দিকে যাচ্ছে, তেনুঘাট রিজার্ভার তৈরি হচ্ছে। তা তেনুঘাট রিজার্ভার কোথায় আছে পরীক্ষা যদি দেয়, তাহলে কি হবে অ্যান্সার? তেনুঘাট রয়েছে ঝাড়খণ্ডে, রয়েছে দামোদর নদীর উপর রয়েছে। আরেকটু নিচে যখন আরো আসলো, এদিক থেকে জামুনাই নদী এসে মিট করলো। তা জামুনাই কার উপর ট্রিবিউটারি বা উপনদী? দামোদরের উপনদী। জামুনাই কোথায় রয়েছে? ঝাড়খণ্ডের নদী। ঠিক আছে, এরপর দেখো আরো এসে এই যে পশ্চিমবঙ্গ এবং তোমার ইয়ের পাশ দিয়ে, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বর্ডার এরিয়া দিয়ে নদীটা যাচ্ছে যখন, তার আগে দেখো একটা পাঞ্চেত ড্যাম পড়ছে, পাঞ্চেত ড্যাম। তাহলে যদি পরীক্ষা দেয় পাঞ্চেত ড্যাম কোন নদীর উপর রয়েছে, তাহলে অ্যান্সার হবে দামোদর নদীর উপর রয়েছে। দেন নদীটা সামনের দিকে এইদিকে এলো, ডান দিকে ঢুকে গেল পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে। আর এই দিক থেকে দেখো ভাই বোকারো নদী আসে, যেই বরাকর নদী আসছে, বরাকর যেই শুরু হচ্ছে সেখানে একটা ড্যাম তৈরি হচ্ছে, নাম হচ্ছে তিলাইয়া রিজার্ভার। তাহলে পরীক্ষা আসতে পারে তিলাইয়া ড্যাম কোথায় আছে? ঝাড়খণ্ডের আছে। তিলাইয়া ড্যাম কোন নদীর তীরে অবস্থিত? বরাকর নদীর তীরে অবস্থিত। ভাই প্রচুর ইনফরমেশন পাবে, বললাম তো, অন্তকে 1000-এর উপর ইনফরমেশন এখানে আছে, 1 থেকে 1500। এরপর ঝাড়খণ্ড নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, হয়তো বাংলায় আমরা বলছি বলে ক্লাসটা একটু শুনতে অন্যরকম লাগছে তোমাদের, অনেকে বাংলা ভাষাটাকেই পছন্দ করে না, হিন্দিতে বললেও তার মূল্য আছে, কিন্তু যে কোনো হিন্দি চ্যানেলে তুমি ভিডিও খোলো, তার থেকে বেশি ইনফরমেশন না দিলে আর জিন্দিগিতে এই মুখ দেখবে না। ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে দেখো বরাকর নদী যখন আসছে, এখানটায় তৈরি হচ্ছে তিলাইয়া রিজার্ভার বা তিলাইয়া ড্যাম। দেন নদীটা, বরাকর নদীটা আস্তে আস্তে তোমার কোন দিকে আসছে? পশ্চিমবঙ্গের দিকে আসছে। ঠিক আছে, এই দিক থেকে উশ্রী রিভার এসে তোমার বরাকর নদীর সাথে মিশছে, তাহলে বরাকর নদীর একটা ট্রিবিউটারির নাম হচ্ছে উশ্রী নদী। দেন নদীটা সামনের দিকে আসে, এইখানটায় দেখো একটা রিজার্ভার তৈরি করে, নাম হচ্ছে মাইথন ড্যাম ভাই। আর এটা কোন জেলা ছিল? এটা ছিল ধানবাদ জেলা, ছিল না ধানবাদ? তাই ধানবাদ জেলাতে মাইথন ড্যাম করলো। দেন নদীটা দেখো এসে একদম ডান সাইড থেকে এসে দামোদরের সাথে মিশে গেল। তাহলে বরাকর কার ট্রিবিউটারি? বরাকর হচ্ছে দামোদরের ট্রিবিউটারি। আর বরাকর দামোদরের সাথে মিট করার আগে পর্যন্ত দুখানা ইম্পর্টেন্ট ড্যাম তৈরি করে, একটা হচ্ছে তিলাইয়া ড্যাম আর হচ্ছে মাইথন ড্যাম। আর মাইথনটাই রয়েছে পশ্চিমবঙ্গ, দেখো পশ্চিমবঙ্গ মুছে দিচ্ছে এটা, তাহলে ভালো বুঝতে পারবে। এখানে পশ্চিমবঙ্গ আর হচ্ছে তোমার ঝাড়খণ্ডের বর্ডার এরিয়াতে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই দিক থেকে দেখো অজয় রিভার আসছে ভাই বিহার থেকে। ঠিক আছে, এসে পুরো ঝাড়খণ্ড কভার করার পর নদীটা ঢুকে যাচ্ছে পশ্চিমবঙ্গে, এবং সেটা বীরভূম এবং বর্ধমানের পাশ দিয়ে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, এই যে অজয় দেখতে পাচ্ছ, অজয় রিভার, এর নদীর তীরে জয়দেব কেন্দুলি রয়েছে, এবং সেই নদীর পাশেই কিন্তু আমার বাড়ি, যে নদীর তীরে আমি বড় হয়েছি। তো যাই হোক, এই অজয় নদী যেটা, এই অজয় নদী, এটা তোমার অনেকবার পরীক্ষায় দেয় যে পার্থ, জয়ন্তী, এগুলো কার ট্রিবিউটারি? এই অজয়ের ট্রিবিউটারি কিন্তু এইগুলো। ঠিক আছে, যেটা এখান থেকে এসে পুরো ঝাড়খণ্ড পার করার পর পশ্চিমবঙ্গে ঢুকছে, এবং ফাইনালি কোথায় গিয়ে মিট করছে? এইভাবে গিয়ে একদম নবদ্বীপের কাছে গিয়ে ভাগীরথী নদীর সাথে মিট করছে। ঠিক আছে, আর দামোদর কার সাথে মিট করছিল? দামোদর, এই দামোদর নদী একদম হুগলি নদীর সাথে গিয়ে মিট করছে। ঠিক আছে, ময়ূরাক্ষী নদী আছে, দেখো ময়ূরাক্ষী নদী এখান থেকে এসে এখানে ড্যাম তৈরি করলো, নাম হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। বহুবার পরীক্ষা দিয়েছে, ম্যাসেঞ্জার ড্যাম কোথায় আছে? ঝাড়খণ্ডে রয়েছে। কোন নদীর ওপর? ময়ূরাক্ষী নদীর ওপর রয়েছে। কোথা থেকে উৎস, কি বৃত্তান্ত, কত দৈর্ঘ্য, কি উপনদী, সব বলবো, আগে দেখে নাও ম্যাপ, দেখো ম্যাপ। ঠিক আছে, এইভাবে এসে নদীটা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকলো। ক্লিয়ার? আচ্ছা, ময়ূরাক্ষী নদী পর পেলাম কি? বানসোল রিভার। ঠিক আছে, বানসোল রিভার, যেটাও কিন্তু তার উপরে রয়েছে। আর যদি বলো তো ঝাড়খণ্ডের সব থেকে উত্তরে কোন নদী আছে, তাহলে অ্যান্সার হবে ভাগীরথী রিভার। দেখে নাও, তোমরা জানো যে গঙ্গা নদী উত্তরাখণ্ডের গোমুখ-কেপ্তে উৎপত্তি লাভ করে, দেন উত্তরাখণ্ডের পর তোমার উত্তরপ্রদেশ, দেন বিহার, বিহারের পর ঝাড়খণ্ড আর বিহার এরিয়া দিয়ে প্রায় 40 কিলোমিটার মতো কিন্তু তোমার ঝাড়খণ্ডের এরিয়ার মধ্যে দিয়ে ঢোকে, তারপর আবার বেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে যায় এবং তারপর দুভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, টোটাল
উত্তরাখণ্ডে 110 কিলোমিটারের মতো বিস্তার আছে, উত্তরপ্রদেশে প্রায় 1450 কিলোমিটার মতো উত্তরপ্রদেশে, বিহারে 400 কিলোমিটার মতো, আর ঝাড়খণ্ডে 40 কিলোমিটার মতো, পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার ভাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানটা দেখো একদম এই যে এরিয়া বরাবর নদীটা আসছে, এখানেই প্রায় 40 মিটার কভার করে। তাহলে একদম উত্তরে কি আছে? একদম উত্তরে ভাগীরথী নদী কিন্তু আছে। ঠিক আছে, আশা করি অনেক প্রশ্নের উত্তর তোমরা কিন্তু আজকে পেয়ে যাচ্ছ, মিলে যাচ্ছে ছবির সাথে তোমাদের। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে একদম ভাগীরথী উপরে ভাগীরথী বা গঙ্গা নদী পাচ্ছি, গঙ্গা নদী বলা হয়, ভাগীরথী নয়, গঙ্গা নদী পাচ্ছি। তারপর ভাগ হওয়ার পর নাম হয় ভাগীরথী। আচ্ছা, আর কি ইম্পর্টেন্ট আছে? ঝাড়খণ্ডের আরো ইম্পর্টেন্ট নদী আছে, যার মধ্যে নর্থ কোয়েল, সাউথ কোয়েল মিলিয়ে কোয়েল নদীটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এখানে কোয়েল রিভার ঝাড়খণ্ডের আভ্যন্তরীণ এলাকার মধ্যে সব থেকে বেশি কিন্তু তোমার সীমানা বিস্তার লাভ করেছে, মারাত্মক বড় নদী। ঠিক আছে, এখান দেখতে পাচ্ছ, এখান থেকে নর্থ কোয়েল আসছে, ঢুকছে, নর্থ কোয়েল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো ঝাড়খণ্ডে। যদি বলো তো ঝাড়খণ্ডের সব থেকে বড় নদী কি, হট করে অনেকে করে দেবে দামোদর, কিন্তু মাথায় রাখবে নর্থ কোয়েল পুরো ঝাড়খণ্ডের আভ্যন্তরীণ এলাকার মধ্যে প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক আছে, দামোদর তো অবশ্যই একটা খুব বড় নদী, ওয়াটার ভলিউম অনেক বেশি। ঠিক আছে, যার জন্য এখানে প্রচুর বন্যাও হয়, এবং দামোদরকে ঝাড়খণ্ডের দুঃখ বলা হয়, বাংলারও দুঃখ বলা হয়। কিন্তু নর্থ কোয়েলটা অতটাও এক্সট্রিম পরিমাণে না হলেও পুরো ঝাড়খণ্ডটায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো কোয়েল হচ্ছে ইম্পর্টেন্ট রিভার। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট রিভার আছে ভাই, সুবর্ণরেখা। দেখো এখানে উৎপত্তি লাভ করলো সুবর্ণরেখা, এটা পশ্চিমবঙ্গের সীমানা বরাবর একটুখানি পার করার পর, মানে পুরুলিয়া দিয়ে বর্ডার এরিয়া দিয়ে যাতায়াত করার পর সুবর্ণরেখা ঢুকে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে খারকাই রিভার, খারকাই বা রিভার নামে ভাগ হয়ে গেল, আর একটা হচ্ছে সুবর্ণরেখা নামে মেইন স্ট্রিম দিয়ে চলে গেল। কোথা দিয়ে গেল দেখো, এটা হচ্ছে ইস্ট সিংভূম, তোমাদের ইস্ট সিংভূম। ঠিক আছে, পূর্ব সিংভূম, এই সিংভূমেই রয়েছে কি, এইখানটায় রয়েছে জামশেদপুর ভাই। আর এই সুবর্ণরেখা নদীর তীরেই কিন্তু টাটা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ক্লিয়ার? তাহলে সুবর্ণরেখাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রিভার। তাহলে এই নদীগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এগুলো ম্যাপ দেখে দেখে পড়বে। আমি তোমাদের পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করো, সেখান থেকে তোমরা প্রচুর পিডিএফ বা নোটপত্র পাবে। বিশ্বাস করো, আমরা অনেক কিছু ফ্রিতে দিয়ে, এর আগেবার 8 থেকে 9টা বই ফ্রিতে দেওয়া হয়েছে, পিডিএফ, মক টেস্ট প্রায় 25,000 মক টেস্ট একদম অনলাইনে, যেমন ভাবে তোমরা বিভিন্ন কোম্পানির পরীক্ষায় দাও, মানে কোম্পানি আন্ডারে 200 টাকা 300 টাকা খরচা করে দাও। ঠিক আছে, তো সেইগুলো আমরা 1 টাকাতে করে দিয়েছি আমাদের অ্যাপে, আমাদের অ্যাপও আছে, অ্যাপে ডাউনলোড করো, সেখান থেকে দেখো, অনেক কিছু ফ্রি কন্টেন্ট আছে সেখানে। ওকে, চলো এবার দেখবো দামোদর নদী। তোমরা আমি সবকিছু এখানে বলে দিলাম, তোমরা এখান থেকে ঝটপট করে একটু পড়ে নেবে। দামোদর নদী সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ছোটনাগপুরে মালভূমি পালামো পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে, টোটাল দৈর্ঘ্য 592 কিলোমিটার। বরাকর নদী, কোয়েল নদী, এগুলো হচ্ছে এর উপনদী, মানে তোমার ট্রিবিউটারি। ঠিক আছে, ঝাড়খণ্ডের দুঃখ বলা হয়ে থাকে এবং বাংলার দুঃখ বলা হয়ে থাকে। সুবর্ণরেখা নদী যেটা রাঁচি জেলার নাগরি এলাকা থেকে উৎপত্তি লাভ করে 395 কিলোমিটার। কোয়েল রিভার দেখো 515 কিলোমিটার, কোয়েল রিভার সোনাপুর মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, এবং এর উপনদীগুলো তোমরা একটু দেখে নেবে। স্বর্ণরেখা নদী যেটা, সেটা হচ্ছে রাঁচি জেলা থেকে উৎপত্তি লাভ করেছে, স্বর্ণরেখা টোটাল 477 কিলোমিটার। ঠিক আছে, খারকাই নদী, কর নদী, এগুলো হচ্ছে তার উপনদীর নাম। উত্তর কোয়েল নদী যেটা নেটারহাট মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, টোটাল দৈর্ঘ্য 260 কিলোমিটার। ঠিক আছে, এবং এটা হচ্ছে পালামু ও চৈত্র জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে সোন নদীর সাথে মিশেছে। বরাকর নদী যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমার ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে তোমার উৎপত্তি লাভ করেছে বরাকর রিভার। দক্ষিণ কোয়েল রাঁচি জেলার সাংফাতে উৎপত্তি লাভ করেছে। খারকাই হচ্ছে কি তোমার রাঁচির পশ্চিম সীমান্ত পাহাড়ি এলাকা থেকে উৎপত্তি লাভ করেছে। ময়ূরাক্ষী নদী ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে 250 কিলোমিটার। ঠিক আছে, বক্সার হচ্ছে এর একটা উপনদীর নাম। ভাগীরথী নদী যেটা তোমরা তো জানোই যে ভাগীরথী, যেটা ভাগীরথী বলতে তোমার গঙ্গা নদী যেটা, সেটাই কিন্তু তোমার একদম উত্তর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে তোমরা পাহাড় পর্বত দেখাবো আমি তোমাদের, তোমাদের তো ড্যাম দেখালামই আমি, এখান থেকে আরো ড্যাম আছে কিছু, তোমরা দেখে নিতে পারো। ড্যাম আছে, নদী আছে, পাহাড় আছে। এবার এখানকার আমি ফিজিওগ্রাফি যদি তোমাদের দেখাই, তাহলে কোথায় কি পাহাড় পড়বে, কোথায় কি ঘাট পড়বে, এগুলো দেখবো। যেমন দেখো এই অংশ জুড়ে ডালমা রেঞ্জ রয়েছে, তাহলে পরীক্ষায় কোশ্চেন এসছে ঝাড়খণ্ডের কোন অংশে ডালমা রেঞ্জ আছে, তাহলে সাউদার্ন পার্টে ডালমা রেঞ্জ রয়েছে। তারও সাউদার্ন পার্টে যদি বলি তোমার সারন্দা হিলস রয়েছে। ঠিক আছে, ছোটনাগপুর প্লেটো, এই পুরো রিজনটাকে ছোটনাগপুর প্লেটো হিসাবে ধরা হচ্ছে। হাজারিবাগ প্লেটো রয়েছে এখানে, কোডারমা প্লেটো রয়েছে এখানে। ধরো তুমি রেলের রাঁচি জোনে ফর্ম ফিল আপ করেছো ভাই, তোমাকে 4টে জায়গার নাম দিল, কোডারমা প্লেটো, হাজারিবাগ প্লেটো, তোমার ডালমা রেঞ্জ,
এবং তার সাথে সাথে তোমার কি দিল সাদার্না হিলস। এগুলোকে নর্থ থেকে সাউথে সাজাও, কিভাবে সাজাবে? ইউপিএসসি লেভেলে কোশ্চিন হয়ে যাবে এগুলো, ঠিক আছে, যখন তুমি ডিটেলসে না পড়বে। আর ডিটেলসে পড়লে এতে সহজ কিচ্ছু নেই। এখানে বোকারো ব্যারেজ রয়েছে বোকারো নদীর ওপর, ঠিক আছে, বোকারো ব্যারেজ, তেনুঘাট রিজার্ভার রয়েছে, গেতাল সুদ ড্যাম রয়েছে, এখানে চান্দিল ড্যাম রয়েছে। গেতাল সুদ কার উপর রয়েছে? সুবর্ণরেখা নদীর উপর গেতাল সুদ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, চান্দিল রিজার্ভার রয়েছে সুবর্ণরেখা নদীর উপর চান্দিল, ক্লিয়ার। আচ্ছা, এবার পাঞ্চেত ড্যাম রয়েছে, এখানে মাইথন ড্যাম রয়েছে, এগুলো তো দেখতেই পাচ্ছ তোমরা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখানে দেখো ওয়েস্টার্ন পালামাউ হিলস, তার মানে ওয়েস্টার্ন বলতে বুঝতেই পারছো যে পালামাটা একদম সেকেন্ড ওয়েস্টার্ন পার্টে আছে, একদম ওয়েস্টার্ন সাইডে পালামাও রয়েছে, সেখানে পালামাউ হিলসও কিন্তু দেখা যায়। দেওঘর, দেওঘর আপল্যান্ড এখানে রয়েছে, দেওঘর আপল্যান্ড রয়েছে এখানে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এগুলো ইম্পর্টেন্ট তোমার হিলস এবং রেঞ্জ তোমার ঝাড়খণ্ডে। আচ্ছা, এরপর যদি দেখি, দেখো এখানে সেই যেটা আমি দেখালাম ম্যাপে, সেটাই এখানে ডিটেলসে নোট করা আছে, তোমাদের কষ্ট করতে হবে না। পরেশনাথ পাহাড়, এটা হচ্ছে গিরিডি জেলাতে রয়েছে, 1350 মিটার হচ্ছে উচ্চতা এবং ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড় এটা। জৈন ধর্মের জন্য বিশেষ পবিত্র স্থান হচ্ছে এটা, এবং এই পাহাড়ের চূড়ায় পরেশনাথ মন্দির অবস্থিত, যা জৈন তীর্থ জাতিদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এটা পরীক্ষা আসতে পারে, বলো যে কোনটা জৈন ধর্মের জন্য মেইনলি ইম্পর্টেন্ট, তাহলে সেক্ষেত্রে এখানে পরেশনাথ পাহাড়। আচ্ছা, নেটারহাট পাহাড় যদি বলি, তাহলে সেক্ষেত্রে লাতেহার জেলা, এখান থেকে লাতেহার জেলাতে কিন্তু এই নেটারহাট পাহাড়টা রয়েছে। টাটা পাহাড় রয়েছে কোথায়? রাঁচিতে রয়েছে, ঠিক আছে। রাজারাপ্পা পাহাড় যদি বলি, রামগঞ্জ জেলাতে রয়েছে। তরাপ পাহাড় রয়েছে পশ্চিম সিংভূম জেলাতে রয়েছে। সাতপুরা পাহাড়, এটা তোমার কিছুটা অংশ পূর্ব সিংভূম জেলাতে মধ্যে পড়ে। কনহারি পাহাড় যদি বলি, তাহলে সেক্ষেত্রে হাজারিবাগ জেলাতে রয়েছে। দলমা পাহাড় যদি বলি, সেটা হচ্ছে তোমার জামশেদপুরের কাছে রয়েছে দলমা পাহাড়। ত্রিকুট পাহাড় রয়েছে দেবগড় জেলাতে। ত্রিকুট পাহাড় কোথায়? দেবগড়ে রয়েছে। আচ্ছা, ফুলসুঙ্গি পাহাড় যদি বলি, তাহলে সেক্ষেত্রে পালামু জেলাতে ফুলসুঙ্গি রয়েছে। তাহলে এতক্ষণ দেখো আমরা অনেক কিছু পড়লাম, জেলা কোনগুলো, কোথায় কি জেলা, কোনটা বড় কোনটা ছোট, সেখানকার জনসংখ্যা কি, জনঘনত্ব কি, সবকিছু পড়ার পর এবার দেবো এখানকার কি ইম্পর্টেন্ট নৃত্য আছে, যেগুলো স্ট্যাটিক দিকে থেকেও ইম্পর্টেন্ট। এখানে বিখ্যাত নৃত্য যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে দেখো ছৌ নৃত্য রয়েছে, ছৌ, ঠিক আছে। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গ দেখা যায়, ঝাড়খণ্ডও দেখা যায়, বিহারেও দেখা যায়, কিন্তু যখন অপশন দেবে যে কোনো একটা নাম দেবে। তোমার ঝাড়খণ্ডে মেনলি কোন নৃত্য দেখা যায়? ছৌ নৃত্য দেখা যায়। মূলত সরাইকেলা এবং পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সঙ্গে সম্পর্কিত হলেও ঝাড়খণ্ডের সিংভূম অঞ্চলে, অর্থাৎ একদম নিচের পাটে দেখছিলে দুটো ভাগ ছিল, একটা ওয়েস্টার্ন সিংভূম, একটা ইস্ট সিংভূম, সেই সিংভূম অঞ্চলে কিন্তু ছৌ নৃত্য খুবই জনপ্রিয় এবং এটা মুখোশ নৃত্য, এটা মুখোশ পরে এই ছৌ নৃত্যটা কিন্তু করা হয়। তাহলে যদি পরীক্ষায় একটু কোশ্চেন টাফ দেয় ভাই, নর্মাল কোশ্চেন সবাই পারবে ছৌ নৃত্য কোথায় হয়, কোশ্চেন একটু টাফ দিল, বললো বলো নিম্নলিখিত নৃত্যের মধ্যে কোনটায় মুখোশ পরে ডান্স করা হয়? অ্যান্সার কি হবে? ছৌ নৃত্য হবে, ঠিক আছে। শারবুল নৃত্য, এটা মুন্ডা সম্প্রদায়ের মধ্যে একটা জনপ্রিয় নৃত্য, যেটা বসন্ত উৎসবের সময় পরিবেশিত হয়ে থাকে। ঝুমর নৃত্য, ঝুমর সাঁওতাল ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত, এটি মনোরম ও সহজ নৃত্য রীতি, সাধারণত মেয়েরা উদযাপন করে থাকে ঝুমর নৃত্য। পাইক নৃত্য যদি বলি, সৈনিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত হচ্ছে কি তোমার পাইক নৃত্য, যেখানে যুদ্ধের বিভিন্ন মুদ্রা করা হয়, ঠিক আছে। আচ্ছা, নাগপুরি নৃত্য যদি বলি, তাহলে এটা হচ্ছে সংস্কৃতির অংশ হিসাবে এটা নাগপুরি নৃত্য ধরা হয়। বাহা নৃত্য হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে এটা হয়ে থাকে ফুলের উৎসব হিসাবে। তা কোশ্চেন যদি বলে ফুলের উৎসব হিসাবে কোন নৃত্যটা পালন করা, তাহলে বাহা নৃত্য হবে, ঠিক আছে। কর্মা নৃত্য যদি বলি, কর্মা দেবতার পূজার সময় আদিবাসীদের এই নৃত্য পরিবেশন করা হয়ে থাকে। আচ্ছা, হুদা নৃত্য নাগপুরি সম্প্রদায়ের একটি জনপ্রিয় নৃত্য। এছাড়া মুন্ডারি নৃত্য, মুন্ডা সম্প্রদায়ের একটা জনপ্রিয় নৃত্য হচ্ছে এটা। এখানে কি কি বিখ্যাত উৎসব রয়েছে ভাই? সারাহুল রয়েছে, কর্মা রয়েছে, ঠিক আছে, মাগে পরব রয়েছে, বাহা পরব, টুসু রয়েছে, ফাগুয়া, বাদনা, তারপর তোমার ছট পূজা, যেটা পশ্চিমবঙ্গ খুব ফেমাস, বিহারীদের মধ্যে খুব ফেমাস, এই ছট পূজাও কিন্তু এখানে হয়ে থাকে। মকর সংক্রান্তি এবং হোলি, এগুলো হচ্ছে ঝাড়খণ্ডের ইম্পর্টেন্ট তোমার ফেস্টিভ্যালস, সেগুলো সম্পর্কে তোমরা একটু ডিটেলস এখানে পড়তে পারবে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদের পড়াচ্ছি। যেমন তোমার কর্মা উৎসব পরীক্ষায় বহুবার এসছে, এটা যে ফসল তোলা উৎসব, পরীক্ষা দিতেই পারে যে বলো ঝাড়খণ্ডে কোনটা ফসল তোলা উৎসব, তাহলে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কর্মা উৎসব। মাগে পরব, যেটা ধর্মীয় সামাজিক উৎসবের মধ্যে পড়ে, ঠিক আছে। বাহা পরব হচ্ছে ফুলের উৎসব, বাহা পরব কিসের? ফুলের উৎসব। আচ্ছা, ছট পূজা, যেটা সূর্য দেবতার পূজা হয় যেখানে, তাহলে ছট পূজায় কি করা হয়? সূর্য দেবতার পূজা করা হয়। আচ্ছা, আর কি উৎসবে এখানে যে মকর সংক্রান্তি তোমরা জানো যে ফসলের উৎসব হিসাবেও পালন করা হয় মকর সংক্রান্তি, আর হোলি হচ্ছে রঙের উৎসব। নদী বাঁধ যদি বলি, নদী বাঁধ নিয়ে আমি আগেই আলোচনা করেছি, আগেই ম্যাপে দেখিয়েছি, তাই এখানে শুধু নদী বাঁধ গুলো সম্পর্কে তোমরা একটু দেখে নাও। ঝাড়ি বাঁধ রয়েছে এখানে, ঠিক আছে। এখানে তেনুঘাট বাঁধ রয়েছে, বোকারো ব্যারেজ, গেতাল সুদ, চান্দিল, এইগুলো তো আছেই, এগুলো তো অলরেডি আমি বলে দিয়েছি। এগুলো বাদ দিয়েও তোমরা দেখতে পারো ঝাড়ি বাঁধ এখানে রয়েছে,
কবে কোথায় রয়েছে? পশ্চিম সিংভূম জেলাতে। স্থাপন কবে হয়েছে? 1961-এ। ঠিক তেমনিভাবে দামোদর বাঁধ রয়েছে এখানে, কোপালি বাঁধ রয়েছে, এনসিএফ বাঁধ রয়েছে, ঠিক আছে। এই বাঁধগুলো তোমাদের একটু পড়তে হবে। গোবরডাঙ্গা বাঁধ রয়েছে, এগুলো সম্পর্কে পড়তে হবে। দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি রয়েছে এখানে, সার্কুলার জলধারা রয়েছে। তারপর তোমার মুন্ডা বাঁধ রয়েছে এখানে, মুন্ডা বাঁধ, বরাকর বাঁধ রয়েছে, হনিয়া বাঁধ রয়েছে। তো এই বাঁধগুলো সম্পর্কে তোমাদের জাস্ট একটু চোখ বুলিয়ে নিতে হবে। জলপ্রপাত যদি বলি তাহলে সেক্ষেত্রে হুন্দ্রু জলপ্রপাত রাঁচিতে দেখা যায়। এছাড়াও অনেক জলপ্রপাত রয়েছে, যেমন জরহ জলপ্রপাত, নেকেল জলপ্রপাত, হিনজাল জলপ্রপাত, দামন জলপ্রপাত, দুশ্মন জলপ্রপাত, কাকর পাহাড় জলপ্রপাত রয়েছে, সারুভা জলপ্রপাত, বকলা, সারাং, পাথরঝোড়া জলপ্রপাত। প্রত্যেকটা জলপ্রপাত কিন্তু তোমার ঝাড়খণ্ডে রয়েছে, এবং ঝাড়খণ্ডে প্রচুর জলপ্রপাত রয়েছে বলেই একে কিন্তু জলপ্রপাতের দেশও বলা হয়। এখানকার জলবায়ু কিরকম? তোমরা দেখতেই পাচ্ছ এখানকার জলবায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে। এখানে তাপমাত্রা প্রায় 30 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা যায়। 30 থেকে 42 ডিগ্রি গ্রীষ্মকালে, আর শীতকালে কত যায়? প্রায় 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু শীতকালে তাপমাত্রা থাকে। আর তোমরা জানো যে ঝাড়খণ্ডের উপর দিয়ে কি গেছে? ঝাড়খণ্ডের উপর দিয়ে কিন্তু টপিক অফ ক্যান্সারও গেছে, তাই একটু তার আশেপাশে চরম ভাবাপন্ন জলবায়ুটাও কিন্তু লক্ষ্য করা যায়। বৃষ্টিপাতের পরিমাণ যদি বলি তাহলে সেক্ষেত্রে 1000 মিমি থেকে 1500 মিমি বৃষ্টিপাত কিন্তু এখানে হয়ে থাকে, ক্লিয়ার। আর এবং গ্রীষ্মকালে এখানে লু, ঘূর্ণিঝড় এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। আচ্ছা, এখানকার প্রথম সিএম কে ছিল? মাথায় রাখবে যে ঝাড়খণ্ডের প্রথম সিএম নাম হচ্ছে বাবুলাল মান্ডি, ঠিক আছে। বাবুলাল মারান্ডি হচ্ছে কি প্রথম সিএম ছিল, যিনি 18 মার্চ 15 নভেম্বর 2000 থেকে 18 মার্চ 2003 পর্যন্ত ছিল, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছিল অর্জুন মুন্ডা, ক্লিয়ার। মেনলি এখানে এসটিদের পপুলেশন অনেক বেশি, এবং এদের পুরো ঝাড়খণ্ডটায় এসটি পপুলেশন কিন্তু এরা লিড করছে বলতে পারো রাজ্যটাকে, ঠিক আছে। তোমরা এই সিএম দের নাম দেখেই বুঝতে পারছো। হেমন্ত সোরেন, যিনি বর্তমানে কি আছে? বর্তমানে তোমার ঝাড়খণ্ডের সিএম, চিফ মিনিস্টার। যদি বলি প্রথম গভর্নর কে আছে, তাহলে কি হবে অ্যান্সার? প্রথম গভর্নর ছিল ঝাড়খণ্ডের প্রভাত কুমার, যিনি একজন রিটায়ার্ড আইএএস অফিসার ছিল, ঠিক আছে। মাথায় রাখবে এটা, ক্লিয়ার। আচ্ছা, যদি বলি বর্তমান কে আছে, তাহলে বর্তমানের নাম হচ্ছে সন্তোষ গাঙ্গওয়ার, হচ্ছে বর্তমান গভর্নরের নাম ঝাড়খণ্ডের। ওকে, রাজ্যসভা মেম্বার কতগুলো আছে? প্রত্যেকটা রাজ্যের কি থাকে? মেম্বার থাকে পার্লামেন্টে। তা রাজ্যসভা থেকে 14টা মেম্বার আছে, আর লোকসভা থেকে মেম্বারের সংখ্যা কতগুলো? তোমার লোকসভায় মেম্বার আছে 6টা। সরি, ভুল বললাম একটু, সরি 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 সরি। রাজ্যসভার ক্ষেত্রে তোমার আছে 6টা, আর লোকসভার ক্ষেত্রে আছে 14টা। এবার তোমরা জানো যে প্রত্যেকটা রাজ্যেরও নিজস্ব আইনসভা থাকে। পার্লামেন্ট তো অন্য ব্যাপার, দিল্লিতে আছে, কিন্তু নিজস্ব একটা আইনসভা থাকে। অনেক রাজ্যের কি হয়? একটাই কক্ষ থাকে, আর অনেক রাজ্যের দুটো কক্ষ থাকে। তো ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু বাই ক্যামেরাল তোমার আইনসভা আছে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, যেখানে আপার হাউস লোয়ার হাউস দুটোই আছে। পশ্চিমবঙ্গে যেমন নেই, একটাই আছে লোয়ার হাউস, তিনি ঝাড়খণ্ডের দুটোই আছে, ঠিক আছে। তো ঝাড়খণ্ডের ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে বাই ক্যামেরাল আইনসভা রয়েছে, এবং মোট সদস্য কতগুলো? মোট সদস্য সংখ্যা তোমার লোকসভার ক্ষেত্রে মানে বিধানসভার ক্ষেত্রে আপার হাউসের লোয়ার হাউসের ক্ষেত্রে 81 জন, আর আপার হাউসের ক্ষেত্রে তোমার 31 জন, বা তোমার বিধান পরিষদের ক্ষেত্রে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, ঝাড়খণ্ড রাজ্যের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, খনিজ সম্পদের কথা বলবো না আর ঝাড়খণ্ড পড়াবো, এটা তো হতেই পারে না। তা সেক্ষেত্রে মেনলি ঝাড়খণ্ড কিসের জন্য বিখ্যাত? ঝাড়খণ্ড কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত, এবং ঝাড়খণ্ডের ঝরিয়া হচ্ছে ভারতের সব থেকে বড় কয়লার খনি। এছাড়াও লোহা আকরিক থেকে শুরু করে এখানে আরো অনেক খনিজ পদার্থ পাওয়া যায়। যার মধ্যে দেখো এখানে কি বলছে? কোডারমা, কোডারমা কি? কোডারমা মাইন কয়লার জন্য বিখ্যাত এবং লোহার জন্য বিখ্যাত। দুমড়ো নদী খাল খনি, এটা কয়লা উৎপাদনের জন্য বিখ্যাত। পাথরঝোড় খনি কয়লা ও অন্যান্য খনিজের জন্য পরিচিত, ঠিক আছে। চিরকা খনি, এটা লোহা ও কয়লার জন্য বিখ্যাত। মানে মাথায় রাখবে সব জায়গাতেই মোটামুটি কয়লা পাওয়া যায়, এমনি এমনি কয়লার মাইন বলেনি, ঠিক আছে। সিংভূম জেলা, সুন্দরলাল জেলা, বকরু জেলা, এইগুলো হচ্ছে বিখ্যাত জেলা, যেখানে কিন্তু তোমার মানে খনির নাম যেগুলো কিন্তু তোমার ঝাড়খণ্ডে রয়েছে, ক্লিয়ার। তাহলে দেখো এখানে আমি তোমাদের এ টু জেড লোকনৃত্য থেকে শুরু করে সেখানকার নদ নদী, বাঁধ, পাহাড়, পর্বত সমস্ত কিছু আলোচনা করেছি। আশা করি এইভাবেই তোমাদের এই সিরিজটাকে আমি পরিচালনা করতে পারবো, কিন্তু তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। 40 থেকে 50 পেজের ইনফরমেশন এখানে আমাকে কালেক্ট করতে হয়েছে। তোমরা অনেকে ভিডিও দেখো, দেখে হয়তো রেগুলার বেসিসে ক্লাসও করো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, আই ডোন্ট নো কেন করো না, ঠিক আছে। তোমরা অনেক আলতু ফালতু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, ঠিক আছে। সাবস্ক্রাইব করে তোমাদের টাকা লাগছে না, সাবস্ক্রাইব করলে আমাদের মনে হবে যে না, আমরাই পরিশ্রম করছি, আমরা সেই জায়গাটা আমাদের ছেলেমেয়েরা আমাদের দিচ্ছে।
আরো ভালো করে আমরা আরো তোমাদের জন্য পড়াতে পারবো। ভাই অনেক ছেলে মেয়ে আছে যারা সত্যি ভালো কোনো জায়গায় যেতে পারে না বা পড়তে পারে না, সেই জায়গাটা এখানে মিটছে। আমরা যদি একটা রেলের কোনো খবর দিলাম, আগের দিন যেমন এনটিভিসির জোন নিয়ে খবর দিই 1.5 লাখ ভিউ, তা সেই জায়গাটা আমরা কিন্তু চাইলে ওই ভিডিওগুলোই দিতে পারি, কিন্তু ওইগুলো থেকে না তুমি পরীক্ষার প্রশ্নপত্রে কোশ্চিন পাবে না। আর আমরা জেনুইনলি চাই যে তুমি একটা চাকরি পাও, চাকরি পেয়ে তুমি অ্যাটলিস্ট একদিন ফোন করে বলো স্যার চাকরি পেয়েছি, আপনার চ্যানেল থেকে অনেক হেল্প পেয়েছি, এই ফিলিংসটা অনেক বড়। অবশ্যই আমাদেরও পেট আছে, এখানে আরো শিক্ষকরা পড়াচ্ছে, তারা তাদের পেট আছে, তাদের পরিবার আছে। এই যে এত পরিকাঠামো চলছে, এত স্টাফ কাজ করছে, টাইপিং হচ্ছে বা লাইট জ্বলছে, বোর্ড চলছে, কম্পিউটার চলছে, এই জন্য তো অবশ্যই আমাদের পেট ব্যাচ দরকার, ঠিক আছে? তো সেইগুলো তো থাকবেই, আমাদের কৃষ্ণনগরেও আছে, মালদাতেও আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো হেল্পলাইন নাম্বারে, এসে দেখবে, পড়বে, তারপর তোমরা অ্যাডমিশন নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এটা রিকোয়েস্ট, ঠিক আছে? হয়তো 100 জনের মধ্যে 4 জন সাবস্ক্রাইব করে, এটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং একটু কমেন্ট জানিও যে আজকের সিরিজটা কেমন লাগলো। তাহলে আমাদের কটা হলো? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম। তাহলে আর কি পড়বো আমরা? এখনো বাকি আছে আমাদের। এরপর আমরা পড়বো উড়িষ্যা পড়বো, ঠিক আছে? উড়িষ্যা পড়বো মানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী যে রাজ্যগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করবো। তার মানে পশ্চিমবঙ্গ আর তার পাশে 5টা আছে, তার মানে টোটাল 6টা আগে কমপ্লিট করবো, তারপর বাকিগুলো যাবো। ঠিক আছে, চলো এই পর্যন্ত আজকে এই ভিডিওটা। আশা করি ভালো লাগলো তোমাদের সিরিজটা।